সংখ্যালঘু ভোট ব্যাংকে দেখা যাচ্ছে বিজেপি এবার একটু বেশি নজর দিচ্ছে। এর মধ্যেই বালিগঞ্জ, তারপর সাগরদিঘি, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে সংখ্যালঘুরা বিজেপির যে বিভিন্ন সভাগুলো সেই জায়গায় যাচ্ছে এবং বিজেপির তরফে একটু বেশি তাদের ক্ষেত্রে আলাদা করে নজর দেওয়া হচ্ছে। তো কোথাও কি মানে এক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে সংখ্যালঘুদের আস্থা পাবেন ভোটের ময়দানে, সেটা মনে করছেন? দেখুন, তৃণমূল কংগ্রেস সংখ্যাগুরু বা সংখ্যালঘু, হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা অন্য ধর্ম, এইভাবে সম্প্রদায় ভিত্তিতে মানুষকে ভাগ করে দিয়ে ভোট চায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্কিমগুলো যদি দেখেন, কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, সব ধর্মের জন্য সমানভাবে একসঙ্গে থাকা, সম্প্রীতি, সংহতি, এটাই তো তৃণমূল কংগ্রেসের নীতি। ফলে এই হিন্দু ভোট, মুসলিম ভোট, অন্য ভোট তৃণমূল কংগ্রেস এভাবে দেখে না। বিজেপি কিভাবে দেখে এটা সবাই জানে, গোটা দেশ জানে। সেই জন্য মানুষ বোঝেন যে বিজেপি হিন্দুদেরও শুভানুধ্যায়ী নয়, মুসলিমদেরও শুভানুধ্যায়ী নয়। ওরা শুধু বিভেদের রাজনীতি করে নিজেদের ফায়দা লোটার জন্য কিছু মানুষকে কিছু সময়ের জন্য ভুল বোঝায়। তো এখন এই তফাৎটা মানুষ ধরতে পারছেন এবং বিজেপি সেই জায়গায় তাদের সেই বিভ্রান্তিটা ছড়াচ্ছে। তাহলে তারাই আবার কেন সংখ্যালঘুদের ভোটে এখন আবার তারাই যোগ দিচ্ছে, যাদের বরাবরই নাম ছিল যারা সংখ্যালঘুদের? তার কারণ হচ্ছে তারা বুঝতে পারছে যে তাদের এই বিভেদের রাজনীতিটা মানুষ পছন্দ করছেন না, হিন্দুরাও পছন্দ করছেন না, মুসলিমরাও পছন্দ করছেন না। এখন সেই জায়গায় তারা হয়তো ভাবছেন এইভাবে কিছু বললে তারা ড্যামেজ কন্ট্রোল করবেন, কিন্তু এটা ড্যামেজ কন্ট্রোলের নয়। একটা পার্টির নীতি আদর্শই যদি হয় উন্নয়ন নয়, শুধু ভেদাভেদের উপর দাঁড়িয়ে ভোট ব্যাংক, তো তাহলে তারা এখন যদি কোনো সম্প্রদায়ের বন্ধু সাজতে যান, তাহলে সেটা নাটক, নোটাঙ্কি বলে তারা বুঝতে পারবেন। মালা রায়কে প্রশ্ন করা হয়েছিল যে গার্ডেন ব্রিজের যে ঘটনা দক্ষিণ কলকাতার ভোটে প্রভাব ফেলবে কিনা। তিনি বলেছেন এসব ঘটনা মানুষ 10 দিন বাদে ভুলে যায়। 12 জনের মৃত্যু 10 দিন বাদে মানুষ ভুলে যাবে না, উনি আদৌ মৃত্যুকে কোনোভাবে লঘু করে দেখানো বা মৃত্যু যাদের হয়েছে তাদের প্রতি কম গুরুত্ব দেওয়া, এই মানসিকতা একদমই মালা রায় দেখাননি। মালা রায় যেটা বলতে চেয়েছেন যে এই ধরনের ঘটনাগুলো হয়েছে, সরকার, প্রশাসন, পুরসভা ব্যবস্থা নিচ্ছে। মানুষ নিশ্চিতভাবে অ্যাকচুয়ালি ঘটনাটা দুঃখজনক বা বিপজ্জনক, সেটা ডিপেন্ড করে যে সরকার বা প্রশাসন কতটা সংবেদনশীল, কিভাবে রিয়্যাক্ট করছে। এখন প্রশাসন যদি খুব পজিটিভ আকারে জনমুখী চেহারায় রিয়্যাক্ট করে, সেক্ষেত্রে মানুষ ওই ক্ষতটা আর অতটা থাকে না। কীর্তি আজাদের প্রোগ্রাম ছিল আজকে, তার সামনেই তৃণমূলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি, মারামারি। কে আগে সংবর্ধনা দেবে এই নিয়ে মারামারি, তুলকালাম কাণ্ড। যেমন ওটা একটু ভোটের মজা, এগুলো যে একজন প্রার্থী এসছেন, আমি আগে মালা দেব, ওরা বলছে আমি আগে মালা দেব, এই ধরনের কিছু ছোটোখাটো ঘটনা, এগুলো ইলেকশনের সময় যে দলের ক্রেজ বেশি, যে দলের বেশি, জয়ের নিশ্চয়তা একদম, মানে জানেন আজকের প্রার্থী কালকের সাংসদ। ফলে এটা তো বিজেপির মতো নয় যে অমুক কেন প্রার্থী হয়েছে, তমুককে মেদিনীপুর থেকে তুলে আর এক জায়গায় এক্সপোর্ট করে দিলাম, ব্যাপারটা সেরম নয়। এটা হচ্ছে আমাদের প্রার্থী এসছেন, যিনি জিততে চলেছেন, আরে আমরা একটু আগে দিই, ওরা বলছে আগে আমরা মালা দেবো, এইসব ঘটনা। 4 এপ্রিল আর 7 এপ্রিল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে প্রচারে, সে সময় উত্তরবঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী। এই যে প্রধানমন্ত্রী দেখা যাচ্ছে অনেক আগে থেকেই পশ্চিমবঙ্গে আসা শুরু করেছেন প্রচারে। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা দিল্লির এই বিজেপি নেতারা, তারা তো বিধানসভা নির্বাচনের আগেও ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন 21 সালে। কি রেজাল্ট হয়েছে? আব কি বার 200 পার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রকবাজ ইফটিজারদের মতো ও দিদি, ও দিদি নানা রকম গলা করে বাংলার ঘরের মেয়ে আমাদের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে ইফটিজারদের মতো সম্বোধন করেননি, এসব তো করে এসছেন। তো সুতরাং এই নেতারা যত বেশি আসবেন, তাতে এক প্রমাণিত হবে যে এখানে সংগঠন তাদের কোনো কালে ছিল না, এই 21 সালের পর আবার আসছেন, মাঝখানেও বাংলার কথা মনে পড়েনি। আর দুই, যেটা যে এই যে জনবিরোধী নীতিগুলো, বঙ্গবিরোধী নীতিগুলো, বৈষম্য, কুৎসা,
এজেন্সি পলিটিক্স, এগুলো মানুষের মনে পড়ে যাবে এবং আরও বেশি করে সিদ্ধান্ত নেবেন। যতবার এই নরেন্দ্র মোদী অমিত শাহদের দেখবেন যে বিজেপিকে ভোট নয়, এটা মানুষ এককাট্টা হয়ে যাবেন। নির্বাচন প্রায় শুরু হয়ে গেছে। আজকে নওশাদ বলছেন যে জোটের জন্য যে অপেক্ষা করছেন, তারা চান তৃণমূলকে পরাস্ত করতে, কিন্তু এই জোট নিয়ে এখন কোনো সিদ্ধান্ত হয়নি। দুদিনের মধ্যে তারা একলা চলার সিদ্ধান্ত ঘোষণা করতে পারে, নওশাদ বলেছেন। দেখুন, আধুনিক গান আছে বসে আছি পথচে, ফাগুনেরও গান গেয়ে, যত ভাবি ভুলে যাব মনও মানে না, এটাও আছে। আবার রবীন্দ্রনাথ লিখে গেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কখন কোন গানটা গাইবেন তাদের ব্যাপার, তারা কোনো একটা গান গান, তারপরে আমরা নয় সেগুলো ভাববো, তাই নেই। বিজেপি প্রার্থী করেছে বীরভূমে দেবাশিস ধরকে, আইপিএস। তিনি বলছেন যে 3 বছর ধরে তাকে পুলিশে ব্রাত্য করে রাখা হয়েছিল, চিটফান্ড মামলায় দূর দূর পর্যন্ত তার কোনো যোগাযোগ নেই, তবু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেখুন, প্রথম কথা হচ্ছে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। যদি 42টা সিট দেখেন, এখনো তো সব সিটে ক্যান্ডিডেট দিতে পারেনি, তাহলেও দেখবেন বিজেপির প্রার্থী কোথায়। কেউ তৃণমূল থেকে যাওয়া, কেউ পুলিশ থেকে আসা, কেউ অমুক। তো আদি বিজেপির প্রার্থী এর আগে বিজেপি করেছেন, তো তারা কোথায়? তারা নেই। তো সুতরাং কারুর বিরুদ্ধে কোনো প্রশাসনিক যদি কোনো ব্যবস্থা থাকে, তো তার সঙ্গে ভোটকে মেলাবার কি কারণ আছে? উনি ভোটে দাঁড়িয়েছেন, উনি মানুষের কাছে যাবেন। উনি আইপিএস ছিলেন, উনি চাকরি ছেড়ে ভোটে দাঁড়িয়েছেন, মানুষের কাছে যাবেন। এবং বীরভূমে 3 বারের সাংসদ, অভিনেত্রী, পরিচালক এবং দক্ষ সংগঠক শতাব্দী রায় 4র্থবার জিতবেন। তো ওনার মনে হয়েছে উনি সেখানে শতাব্দীর আসনে তার প্রথম ভোটের পরাজয়ের অভিজ্ঞতা অনুধাবন করতে যাবেন, গিয়েছেন। 2021 নির্বাচনে শীতলকুচি ছিল একটা বিতর্কিত বিষয়। তিনি বলছেন শীতলকুচি তার জীবনের টার্নিং পয়েন্ট। দেখুন, একজন বিজেপির প্রার্থী হওয়ার পর বোঝাই যায় যে তিনি কোন সুরে কথা বলবেন। ফলে এখন তিনি কি বলছেন আর কি না বলছেন, সেটা পুরোদস্তুর রাজনৈতিক মেরুকরণজনিত, রাজনৈতিক অবস্থানগত কারণ থেকে। বিজেপির টিকিট পেতে গেলে বিজেপির যে ধরনের কথা বলতে হয়, যেটা বললে বিজেপি খুশি হবে, তো সেই কথাই তো তিনি বলবেন। আর কুনালদা, আমরা গার্ডেন ব্রিজের ঘটনা তো দেখেছি, তারপর এখন বিরাটির শরৎ কলোনি, সেখানেও নির্মীয়মান বহুতলে দেওয়াল ভেঙে পড়ে গিয়ে একজন মহিলার মৃত্যু হচ্ছে। এই যে নির্মীয়মান বাড়িগুলো ভেঙে পড়ছে, এটা তো খুব একটা ভালো বিজ্ঞাপন না। আরে দেখুন, বাড়ি তৈরির ক্ষেত্রে নিশ্চিতভাবে সতর্ক থাকা আরও বেশি দরকার, কিন্তু এই দুর্ঘটনাগুলো সামাজিক ঘটনা, এগুলো এরম নয় যে এই পৃথিবীতে প্রথম ঘটছে। ফলে নিশ্চিতভাবে সতর্ক থাকা উচিত, কাঁচামালে সতর্ক থাকা উচিত, প্ল্যানে সতর্ক থাকা উচিত। এটার সঙ্গে সরকার বা প্রশাসন, শুধু তারা নয়, যারা বাড়িগুলো তৈরি করছেন, সেখানকার যারা কাজ করছেন, তাদেরও সতর্ক থাকা উচিত। এখন বেশি সংখ্যায় বাড়ি ক্রমশ যুগের সঙ্গে তাল মিলিয়ে, 50-এর দশকে নিশ্চয়ই এত বাড়ি তৈরি হতো না। 60, 70, 80, 90, এখন 2024। ফলে বাড়ির সংখ্যা সেই অনুপাতে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সেটা অন্তত সরকারের ব্যর্থতা বলে চিহ্নিত হতে পারে না। বিরোধীদের তো অনেক বিশেষণ দেয় শাসক দল। সায়নী বলেছেন বিরোধীরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। না, সেটা সায়নী একজন প্রার্থী এবং দক্ষ সংগঠক, তৃণমূলের রাজ্য যুব শাখার সভানেত্রী, তা উনি ওনার উপলব্ধি থেকে বলেছেন। তো রাজনীতিতে তো এই ধরনের বিশেষণ ইত্যাদি বলে, আবার তৃণমূল বলে খারাপ, আবার ওদিকে তো দেয়ালে এটাও লেখা হচ্ছে, পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে বিষধর সাপ। ওদের তো নিজেরাই কেউ বলছে আমরা, কেউ বলছে গোখরো, কেউ বলছে কেউটে। তো মারাত্মক ব্যাপার। তৃণমূল বললেই যত সমস্যা হয়, নিজেরা তো এফিডেভিট করে বলে দিচ্ছে আমি গোখরো, আমি কেউটে। তাহলে পদ্ম ফুলে দিলে ছাপ, ঢুকবে ঘরে বিষধর সাপ। আপনাদের বরানগর উপনির্বাচনের যে যিনি প্রার্থী হয়েছেন তাকে কটাক্ষ করে বলা হচ্ছে অ্যাকোয়াটিকা, অরাজনৈতিক একজন প্রার্থী। কে বলেছে? বিজেপি প্রার্থী বলছেন যে সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা। সায়ন্তিকার বিরুদ্ধে এলাকায় তোলাবাজির কোনো অভিযোগ নেই। সায়ন্তিকা এবং অন্যান্য দলের প্রার্থীদের এফিডেভিটগুলো বেরোলেই দেখা যাবে কার বিরুদ্ধে কি নিয়ে কার কি অভিযোগ আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সায়ন্তিকা নিশ্চয়ই অভিনয় জগৎ থেকে এসেছেন, কিন্তু তিনি একজন
দক্ষ সাংগঠনিক কর্মী। বাঁকুড়ার মতো জায়গায় গত লোকসভায় তাকে দল পাঠিয়েছিল, বিধানসভায় বাঁকুড়ায় তিনি লড়তে গেছিলেন, সেখানে অল্পের জন্য জিততে পারেননি, কিন্তু তারপরেও যেভাবে বাঁকুড়ার মানুষের সঙ্গে, সংগঠনের সঙ্গে, কর্মীদের সঙ্গে একের পর এক কর্মসূচি, বাঁকুড়া বিধানসভায় যে সক্রিয় একজন রাজনৈতিক কর্মী, এরকম অনেক হোল টাইমার রাজনীতিবিদকে ওইভাবে দেখা যায় না। ফলে বরানগরে সায়ন্তিকা নিশ্চিতভাবে জিতবে। এক, সায়ন্তিকা শুধু অভিনেত্রী নন, সায়ন্তিকা একজন আদর্শ সমাজকর্মী, দক্ষ সংগঠক, 24 ঘন্টা দলের সঙ্গে থাকেন, এবং সায়ন্তিকার বিরুদ্ধে কোনো এলাকায় গুন্ডামি, তোলাবাজি এরকম কোথাও কোনো অভিযোগ নেই। বরানগরে সব প্রার্থীদের এফিডেভিটগুলো বেরোলে মিলিয়ে দেখে নেবেন কার বিরুদ্ধে কি অভিযোগ আছে। আপনি কি নাম না করে বলতে চাইছেন সজল ঘোষের বিরুদ্ধে তদন্তের অভিযোগ আছে? আমি তো কারোর বিরুদ্ধে বলিনি। আমি বলছি যে সায়ন্তিকাকে অযোগ্য বলা হলে আমি বাকি প্রার্থীদের সঙ্গে তুলনা করছি। সে তো কংগ্রেস, সিপিএম, বিজেপি, আর কোন কোন দল সেখানে প্রার্থী দেবেন, সবারটা মিলিয়ে নেবেন, মিলিয়ে দেখবেন একটা স্বচ্ছ ইমেজের প্রার্থী হচ্ছে সায়ন্তিকা। এবং তাকে যদি কেউ, এই যে শতাব্দী রায়, তিনি তো অভিনয় জগৎ থেকে এসেছিলেন, তিনবারের এমপি, চতুর্থবার জিততে চলেছেন, এলাকার মানুষ সবসময় কাছে পাচ্ছেন, সংগঠনের লোকেরা সবসময় কাছে পাচ্ছেন, তো তাহলে তাতে কেউ যদি বিভিন্ন জগৎ থেকে কেউ আসতে পারে, এসে ভালো কাজ করছে কিনা সেটাই তো দেখার। তো সায়ন্তিকা অভিনয় জগৎ থেকে আসার সঙ্গে সঙ্গে তাকে কোনো কোনো মহল থেকে যেভাবে ট্রোল করা হচ্ছে, তাতে এটা প্রমাণিত যে সায়ন্তিকাকে দেখেই অনেকের প্যান্ট হলুদ হয়ে গেছে। আরে সায়ন্তিকা তো সবে নাম ঘোষণা হয়েছে, তাতেই সে অভিনেত্রী, সে অমুক, তাতে কি হয়েছে? যদি ডাক্তার থাকতে পারে, যদি সোনার ব্যবসায়ী বাড়ি ছেড়ে থাকতে পারে, যদি অন্যান্য পেশার মানুষ থাকতে পারে, তাহলে একজন অভিনেত্রী তিনি মানুষের কাজ করতে তিনি ভোটে দাঁড়িয়ে বিধায়ক হতে পারবেন না? শওকত মোল্লা বলছেন দলে থেকে বেআইনি কাজ করলে 4 তারিখের পর সুদে আসলে বুঝে নেব, মানে 4 তারিখ মানে ইলেকশন রেজাল্টের কথা বলছেন, তার আগে কোনো ব্যবস্থা হবে না? ঠিকই তো আছে, নজর টজর রাখবে, তারপর বোধহয় ব্যবস্থা নেবে। ভালো কথা তো, 4 তারিখ অবধি সবাই যে যা করছে সেগুলো সব পরস্পরের নজর রাখাটা তো ভালো। তো তার আগে এসব হয়তো নন ইস্যুকে ইস্যু করে কি লাভ আছে? ভালো কথা বলেছে। থ্যাংক ইউ। ওকে।